প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের রাজনীতি এখন নির্বাচনমুখী। আর 1 মাস 10 দিন আছে নির্বাচনের। এরপরই হয়তো আমরা একটা নির্বাচিত সরকার পেতে যাব। কে সরকারে আসবেন, সে কিভাবে দেশ চালাবেন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু তারও আগে যেটা আলোচনা আসছে সেটা হলো, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর কার কেমন সম্পদ, সেই সম্পদের একটা হিসাব পাচ্ছি। আমার বড়ই আগ্রহ ছিল যে এনসিপির নেতা এবং উপদেষ্টা ছিলেন সজীব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার সম্পর্কে একটা বিবরণ পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য বলতে হয় যে উনি নির্বাচন থেকে নিজের নামকে প্রত্যাহার করেছেন, উনি নির্বাচন করছেন না, উনি এখন নির্বাচন পরিচালনা করবেন। এটাও ভালো। আমরা দেখলাম বিভিন্ন নেতাদের সম্পদের পরিমাণ 10 লাখ 12 লাখ টাকা তাদের বাৎসরিক আয়। তো এটা কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু আপনারা স্বীকার করবেন মানবেন আমি জানি না, আপনাদের বিশ্বাস কতটুকু হবে সেটাও আমি জানি না। এর মধ্যে আবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হলো যে বিএনপির যে শীর্ষ নেতা জনাব তারেক রহমান, তার সঙ্গে দেখা করেছেন জামাতে ইসলামের নেতা একটা শফিকুর রহমান। উনি মূলত গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সন্তানের কাছে শোক প্রকাশ করতে। সেখান থেকে বেরিয়ে এসে উনি যেটা বলেছেন যে আমরা আগেও মিলেমিশে সরকার চালিয়েছি, দেশ চালিয়েছি, আগামীতেও চালাতে সমস্যা হবে না। এই কথাটা আমার কাছে খুবই ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে। তাহলে কি আগামীতে আমরা একটা সব দলের সমন্বয়ে সরকার পেতে যাচ্ছি, অথবা কি আমরা আগামীতে সরকার এবং বিরোধী দলের মধ্যে বিরোধ কম দেখবো? এটা একদিকে আশার ভাব মানুষের মধ্যে তৈরি করে, আবার আরেকদিকে কিন্তু এক ধরনের এই চিন্তাটা মানুষের মধ্যে জন্ম দেয় যে তাহলে কি বিরোধী দল সরকারি দলের কোনো ভুল ভ্রান্তিকে ধরিয়ে দেবে না, এই প্রসঙ্গটা কিন্তু আসে। আর সবশেষ যে প্রসঙ্গটা নিয়ে আমি একটু আলোচনা করতেই চাই, সেটা হলো যে জামাতে ইসলামের একজন নেতা, কেন্দ্রীয় নেতা লতিফুর রহমান, উনি বলেছেন যে আওয়ামী লীগ থেকে যদি কেউ জামাতে যোগ দেয় তাহলে তার সব দায় দায়িত্ব নেওয়া হবে। এটা শুনি কি বুঝিয়েছেন আমি জানি না। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের খুবই পরিচিত মুখ, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি শুনলেন আমি একটু লম্বা ভূমিকাই দিলাম। আহ এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আসলে কথা বলতে চাই। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে আমাদের ডক্টর শফিকুর রহমান, উনি যে কথাটা বলেছেন যে মিলেমিশে এখন দেশ চালাবেন, এই মিলেমিশে বলতে উনি কি মিন করেছেন বলে আপনার মনে হচ্ছে? দেখেন, রাজনীতিতে এইসব নেতারা অনেক রকমের কথা বলেন, বহু রকমের কথা বলেন মিলেমিশে। যদি ধরেন যে বিএনপি সরকার গঠন করলো, জামাত বিরোধী দল হইলো, বিরোধী দল থেকেও কিন্তু মিলেমিশে সরকার পরিচালনা করা যায়। অর্থাৎ বিরোধী দল যদি তার ভূমিকা পালন করে ঠিক মতো, যদি সংসদ বর্জন না করে, তাহলে তো মিলেমিশে হয়। সেই সেন্সে আমি পজিটিভ দৃষ্টিতেই দেখবো। একটা সৌহার্দ্যমূলক কথা বলেছেন। আহ, এখন একটা শোকের সময় তারেক রহমানের জন্য, একটা শোকের সময় বিএনপির জন্য, একটা শোকের সময়, কারণ তাদের বহুদিনের নেত্রী আহ বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। এই সময় এ ধরনের কথাকে পজিটিভ দৃষ্টিতেই দেখতে হবে। কিন্তু আহ রাজনৈতিক বাস্তবতা হয়তো আমরা এই আগামী 1 মাসের মধ্যেই কঠিন রাজনৈতিক বাস্তবতা আসবে। সে সময় যে কথাবার্তা, কার্যকলাপ, কর্মকাণ্ড, সেটাই হবে আসল আহ, নিয়ামক, আসল বিষয়। আচ্ছা, তার মানে আপনি আগে তারা যে ফরম্যাটে মিলেমিশে দেশ চালাতেন, সেই ফরম্যাট যে হবে না এটা আপনি নিশ্চিত হচ্ছেন? আমার মনে হয়, কারণ কি আপনার রাজনৈতিক ফিল্ড এখন সম্পূর্ণভাবে একটা ভিন্ন রকমের প্রেক্ষিতে, ভিন্ন রকমের একটা নিচ্ছে, পরিগ্রহ করছে। যে আপনি দেখেন যে অন্যতম প্রধান দল বিএনপি এবং আহ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিন্তু আহ, তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তার কর্মকাণ্ড। আওয়ামী লীগের যে মার্কা,
মার্ক মানে সিম্বল নৌকা, সেটা কিন্তু ইলেকশনে থাকতেছে না। কিন্তু থাকতেছে কারা? কয়েক কোটি আওয়ামী লীগের ভোটার। এই ভোটার কোন দিকে যাবে সেটা কিন্তু একটা কঠিন ক্যালকুলেশনের বিষয়। আপনি যে ভূমিকাতে বললেন যে জামাতের এক নেতা বলছেন যে তারা আওয়ামী লীগকে নেতাকর্মীদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন, এ কথা মানে কি? কিসের বিনিময়ে? এটা হচ্ছে আওয়ামী লীগের পন্থীদের ভোটের বিনিময়ে তারা প্রোটেকশন দিবেন। আপনি দেখেন আওয়ামী লীগের ভোট এখন, যারা ভোটার তারা এক ধরনের মারে গনিমত হয়ে দাঁড়িয়েছে। তারা কাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? কঠিন বাস্তবতায় যদি দেখেন যে তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, মোকদ্দমা আছে, এবং তাদের আহ, তারা এখন একটা হুমকির মুখে আছে। এই হুমকির মুখে যে দল বা যে ব্যক্তি তাদেরকে মানে আশ্বাস দিবে যে আপনার মামলা উঠিয়ে নেওয়া হবে, আপনাকে আমরা প্রোটেকশন দেবো, যত রকমেরই অপরাধী হন না কেন, আপনি আমাকে সহায়তা করেন, আপনার অনুসারীদের নিয়ে আমাকে ভোট দেন, এ ধরনের বিষয় কিন্তু চলতেছে। এবং আমরা ফেসবুকে দেখি, গণমাধ্যমেও দেখি যে জামাতের নেতারা আওয়ামী লীগের যারা পালায় আছেন বা সরে আছেন তাদের বাড়িতে বস্তা বোঝায় চালও পাঠান, বাজার করে দেন। এই তাদের এই দুঃসময় তারা এসে পাশে দাঁড়াতে চান। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে মানবতা আর একটা কাজ করছেন। কিন্তু আসল হচ্ছে যে ভোটের রাজনীতি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যারা বড় বড় নেতা কর্মী, যে লোকজন সারা বাংলাদেশেই যে মামলাগুলি হয়েছে বিএনপির সহযোগিতায়। হয়তো তারা ডাইরেক্টলি বাদী না, কিন্তু মামলাগুলি বিএনপির লোকেরাই দিচ্ছে। জামাত কিন্তু সব মামলার মধ্যে যায় নাই। যার জন্য জামাতের একটা অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ সহানুভূতি পাইতে পারে আওয়ামী ভোটারদের কাছ থেকে। আহ, এইখানে ইলেকশনের গতি প্রকৃতি নির্ণয় করা এবার কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। আপনার 20-30%, কোনো কোনো সিটে 40-50% ভোট হচ্ছে আওয়ামী লীগের ভোট। এরা যেদিকে যাবে সেই প্রার্থী কিন্তু উইন করে যাবে। এটাই হচ্ছে একটা রিয়াল। জিনিস আমি 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 একটা ব্যাপারে এখানে বলতে চাই যে আমরা দেখেছি যে গত অগাস্টে পট পরিবর্তনের পর জামাতের দিক থেকে একটা খুব চেষ্টা ছিল যে আওয়ামী ভোটার যারা আছে তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, একটা প্রচেষ্টা তাদের মাঝখান থেকে দেখা গিয়েছিল। আবার বিপরীত দিকে আমরা আরেকটা জিনিসও দেখেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে স্থগিত করেছে সরকার, এবং সেই স্থগিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু জামাত ইসলাম। তখন এনসিপি, হাসনাত আব্দুল্লাহ এদের নাম উচ্চারিত হলো, এরা যে আসলে জামাতেরই লোক সেটা তো এখন এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। হুম, হুম। তাই একদিকে তারা উপরে দিয়ে তারা সাহায্য করেছে, আবার ভেতর দিয়ে তারা গাছের গোড়া কেটে দিয়েছে, আওয়ামী লীগের গোড়া কেটে দিয়েছে। এই যে অবস্থানটা, এটাও তো নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন বুঝতে পারছে। আবার তারপরেও আরেকটা জিনিস যে দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষোভ আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কার উপর? আমার ধারণা এনসিপির উপর। কারণ এনসিপি তাদের এই নিষিদ্ধ করার ক্ষেত্রে, অমুক করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই এনসিপি এখন আবার জামাতের সঙ্গে জোট করেছে। তাহলে আওয়ামী লীগের ভোট পাওয়ার ক্ষেত্রে জামাতের যে একটা মানে আপনার সম্ভাবনা ছিল বলে অনেকে মনে করত, সেটা কি আপনি এখনো দেখেন? না, এখানে তো কিছু ভোট এনসিপির জন্য আওয়ামী ভোট কিছুটা কমবে, কিছু কিছুটা কমবে। আর একটা বিষয় দেখেন, এই যে জামাত যে 30টা সিট দিয়ে দিল এনসিপি কে, আবার ইসলামী আন্দোলনকে 35টা সিট দিল, জামাতের অ্যাকচুয়াল সিট কয়টা? জামাতের সিট 18টা, 20টা। এবার অনেক টেনে টুনে যদি ইসলামী আন্দোলন তার সাথে আসছে, তারপরে আপনার আহ, আহ, মামুনুল হকের হেফাজতে ইসলাম তার সাথে আসছে, এদেরও সারা দেশব্যাপী 4-5%, কোনো জায়গায় 7% ভোট আছে। কিছু কিছু ক্ষেত্রে তারা জামাতকে ভোট দিয়ে আপনার থ্রেশহোল্ড অর্থাৎ মেজরিটি হিসেবে উইন করতে পারে। এতে 25টার বেশি সিট হবে না। এই যে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার জামাত যে এনসিপি কে ছেড়ে দিছে 30টা, না? আপনি ধরুন
যেখানে জামাতের ভোট আছে 5%, এনসিপির ভোট আছে 1%, 6%। এরা তো বিএনপির ক্যান্ডিডেট বা বিএনপির আপনার বিদ্রোহী ক্যান্ডিডেট, এদের ধারে কাছেও কিন্তু আসতে পারবে না। এটা হলো রিয়েলিটি। জামাতের আমি বলি, জামাত মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছেন। সেখানে যান, আমি তো বিক্রি করে দিলাম আপনাকে, ওই ওই সিটে যেয়ে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, কিন্তু তাদের তো ভোট নাই। আসল কথা হচ্ছে ভোট থাকতে হবে। জামাতের ভোট আপনি দেখেন, 91-এ ছিল 16%, 2001-এ ছিল 8%, 2000 2001-এ ছিল 8%, 2008-এ এসে তারা তিনটে পাইছে, সিট পাইছে। জামাত যেভাবে আপনার একটা পেপার টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে যে তারা সরকার গঠন করে ফেলবে, এই ধরনের কথা আমার কাছে সঠিক বলে মনে হয় না। আপনার অনেক জায়গায় খোঁজ নেন, যে দেখবেন যে জামাতের সেখানে কমিটি আছে, সামান্য কিছু লোক আছে। এইখানে এনসিপি তো একটা মারাত্মক ভুল করছে। এনসিপি জামাতের সাথে যে তারা যে কাজটা করছে, তারা একটা যুদ্ধাপরাধীর দল, যে দলটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অ্যাক্টিভলি কাজ করছে। এবং সেইখানে তারা বলে যে তারা ছিল না, তারা মানে সেই সময় অনেকে ছোট ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু সেই দলটা তো যুদ্ধাপরাধীর দল। তারা তো অ্যাক্টিভলি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করছে, তাদের আলবদর বাহিনী করছে। তারপরে তারা রাজাকার হয়েছে, পিস কমিটির মধ্যেও ছিল, মুসলিম লীগও ছিল। এখানে শুধু যে একমাত্র জামাতে ইসলামী ছিল তা তো না, অনেক জায়গায় মুসলিম লীগ ছিল, নেজামে ইসলামী ছিল, বিহারিরা ছিল। সেরকম একটা দলের সাথে এনসিপি, যেটা এক সময় ধরা হইতো যে বাংলাদেশের এই আগস্ট মাসে আমরা মনে করতাম গণমানুষের যে আকাঙ্ক্ষা, ডিক্টেটরকে, শেখ হাসিনাকে উৎখাত করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সেকুলার রাষ্ট্র, যেখানে সবাই সমান অধিকার আছে, তারা সেইটাই কাজ করবে। কিন্তু তারা পলিটিক্যাল পার্টিগুলো কখনো বিএনপির দিকে যায়, কখনো জামাতে, শেষ পর্যন্ত জামাতে গেল। এখন লোকে তো বলে যে তারা জামাত ছিল, তারা অরিজিনালি শিবির শিবির ছিল, ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। এটা কিন্তু এনসিপির জন্য একটা অশনি সংকেত। অ্যাকচুয়ালি তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যারা এই মানে এই সেকুলার ধারণায়, এই যে আপনার মৌলবাদী ধারণার বাইরে ছিল, সেই সব মেম্বাররা, সেন্ট্রাল মেম্বাররা এনসিপির, তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন, কেউ স্টেটমেন্ট দিচ্ছেন, ধীরে ধীরে বেরিয়ে আসছেন। তারা হয়তো একসময় একটা দল করবেন বা নাও করতে পারেন, কিন্তু তারা এটা থেকে ডিস অ্যাসোসিয়েট করে ফেলছেন। এটাই হচ্ছে রিয়ালিটি। মানে তার মানে আপনি এনসিপির তেমন কোনো সম্ভাবনাময় রাজনৈতিক ভবিষ্যৎ দেখেন না? না, আমি দেখি তো নাই, এটা মনে করি যে এটা বিলোপ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। এনসিপির ভূমিকা রাখার যে এবিলিটি যেটা ছিল, তারা প্রথমত তারা দল করছেন একটা, এই দলে ডক্টর ইউনূস তাদের পরামর্শ দিয়েছেন। তারা সোশ্যাল ফোর্স হিসেবে থেকে যে কাজটা করতে পারতেন, যে প্রধান কাজ ছিল যে দুর্নীতি মুক্ত করা, প্রধান কাজ ছিল বৈষম্য মুক্ত করা, প্রধান কাজ ছিল যে আমাদের সমাজে যে অনিয়ম আছে, অনাচার আছে, এগুলির বিরুদ্ধে তারা কিন্তু একটা পাওয়ারফুল শক্তি হয়ে দাঁড়াতে পারতো। সেখানে তাদের এই রাজনৈতিক দল করার প্রয়োজনীয়তা ছিল না, এটা আমি আগেও বলছি। আমি এখনো মনে করি কি ইট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক। তারা নয়া বন্দোবস্তর কথা বলেন, ইনসাফের কথা বলেন, খুব ভালো কথা। নয়া বন্দোবস্ত কি এই যে ভোটের সিট ভাগাভাগি করা? এই ভাগাভাগি তো শেখ হাসিনা করছে। শেখ হাসিনা তার যে দলীয়, তার যে 14 দলের এর সাথে মিলেমিশা, এই সিট তাকে দিলাম, ওই সিট ওনাকে দিলাম, ওই সিট, আমরা তো এটা দেখছি। ঠিক শেখ হাসিনার আদলেই কিন্তু এই সিট ভাগাভাগি হচ্ছে। বিএনপিও ভাগাভাগি করতেছে। এই যে ট্রাডিশন থেকে বেরিয়ে আসা উচিত ছিল, পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত ছিল, যেটা যেটা এই ছিল এনসিপির, কিন্তু সেরকম একটা প্রতিশ্রুতি ছিল জনগণের সাথে যে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। তারা এই ধর্মভিত্তিক রাজনীতির কথা তো তারা কখনো বলে নাই। তাদের সকল কর্মকাণ্ড ছিল একটা ইনসাফ, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা। সেই জন্যই কিন্তু সকল লোক কিন্তু তাদেরকে, জনগণ কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছিল। কিন্তু এখন আমরা কি দেখলাম? আমরা কিন্তু হতাশ অ্যাকচুয়ালি। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ অন্য একটা প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে একটু শুনতে চাই। সেটা হলো গিয়ে, আপনি লক্ষ্য করেছেন যে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে এসেছেন।
এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে আমি মনে করি যে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। উনি কেবলমাত্র আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য নয়, এই মুহূর্তে পুরো বিশ্বের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি এর মধ্যে এসেছেন এবং এই সফরটা কি রাষ্ট্রীয় সফর ছিল? আমার তা মনে হয় না, কারণ রাষ্ট্রীয় কোনো কর্মকর্তার সঙ্গে ওনার কোনো দেখাও হয়নি। উনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ওনার দেখা হয়নি, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে উনি দেখা করেননি। উনি এসেছেন তারেক রহমানের কাছে তার মায়ের জন্য শোক বার্তা, ভারতের শোক বার্তা বা আনুষ্ঠানিক শোক বার্তা উনি দিয়েছেন, উনি চলে গেছেন সহমর্মিতা জ্ঞাপন করার পর। এগুলো আসলে কি ইঙ্গিত করে? এটা মোটা দাগে যেটা বোঝায় যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি ভারত সরকারের আস্থা নেই। সেই জন্য তারা ডেলিবারেটলি ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি, জয়শঙ্কর সাহেব, এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তার সাথেও উনি দেখা করেননি। উনি সম্পূর্ণভাবে আহ, বেগম খালেদা জিয়ার প্রতি ভারত সরকারের বা ভারতের জনগণের যে শ্রদ্ধা, আহ, তারেক রহমানের প্রতি তার সহানুভূতি জানানোর জন্য এসেছেন, এবং সেই কাজটা উনি 4 ঘন্টার সফরে আহ, স- সঠিকভাবে সম্পন্ন করতে পারছেন। এখানে এটাই বড় দাগ, মোটা দাগের কথা হচ্ছে যে ইউনূস সরকারের সাথে তারা কোনো কিছুই করতে চাচ্ছেন না। তাদের তাকে অ্যাভয়েডই করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকারকে একেবারে অ্যাভয়েড করে তার সরকার প্রধানের সাথে দেখা না করে, সরকার প্রধান জানা যাচ্ছে যে দেখা করতে চাচ্ছিলেন ডক্টর ইউনূস, এবং আমাদের যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সেও দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু দেখা না করে উনি কাজটা করলেন, সেটা এক ধরনের, আমি বলবো কি, মোড়লগিরি যেটা ছিল, ভারতের যে মোড়লগিরি, সেই মোড়লগিরি কিন্তু অব্যাহত আছে। সুজাতা সিং যেমন এসে আহ, এরশাদ সাহেবকে বাধ্য করলেন ভোটে নিতে, 2014 সনে ভোট করতে বাধ্য করলেন। এইখানেও ওই ধারাটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। আর একটা জিনিস হলো যে ভারত সম্ভবত আহ, আহ, তারেক রহমানের একটা ক্ষতি করে গেছেন। ক্ষতি কি? যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে ভারত সরকার এই আগামী ইলেকশনে বিএনপিকে বিএনপির প্রতি সহানুভূতি সম্পন্ন, এ ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আছে। আহ, এই মুহূর্তে ভারত বিরোধিতা হচ্ছে প্রধানতম রাজনৈতিক স্লোগান এই বাংলাদেশে। কম বেশি সবাই কিন্তু ভারতের বিরোধিতা করে। সেখানে একজনকে যদি কোনোভাবে আহ, প্রমাণিত করা যায় যে ভারত ওনার প্রতি সহানুভূতিশীল এবং উনিও ভারতের প্রতি সহানুভূতিশীল, এটাকে আমি বলবো যে ডক্টর জয়শঙ্করের এই যে ভিজিটটা তারেক রহমানের জন্য জুডাস কিস, অর্থাৎ যিশুকে কিস করছিল জুডাস বলে বিশ্বাসঘাতক, এবং পরে তাকে পন্টিয়াসের সৈন্যবাহিনী ধরে নিয়ে গেল। এই হলো জিসাস ক্রাইস্ট। তাই উনি প্রমাণ করে গেলেন যে তারেক রহমান আমাদেরই লোক। এটা তারেক রহমানের জন্য একটা ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারে ইভেনচুয়ালি। এখন তো শোকের জি, সময়, এখন লোকে মুখ খুলবে না, এই হচ্ছে বিষয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ব্যাখ্যা বিভিন্ন বিষয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার কথা হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।